ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ। এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের। আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার পাশে। আজ চতুর্থ পর্ব। তোমার ইনটিউশন কি বলে? আমার ইনটিউশন কিছু বলছে না। মোবারক হোসেন আবার ইজি চেয়ারে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে গেল। মোড়ায় রাখা তার পায়ের বুড়ো আঙুল কাঁপতে লাগল। মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি। হেমো। জি স্যার। আমাকে জেলে ঢোকানো সহজ না। এতে থলের বিড়াল বের হয়ে যাবে। আমাকে অখুশি করেও বর্তমান সরকারের পক্ষে খুব রিস্কি। মেরে ফেললে ভিন্ন কথা। তোমার ইনটিউশন কি বলে? কিছু বলছে না। তোমাকে ডেকে আনার কারণ এখন বলি। ভালো কথা। তুমি কি নিজে কিছু আন্দাজ করতে পারছো? না। কথা বলার জন্য ডাকলাম, আর কিছু না। একটা পর্যায়ে আছে যখন কথা বলার জন্য কেউ আশেপাশে থাকে না। আমার অনেক কথা আছে, বলার মানুষ নেই। জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। লেট হিম গো টু হেল। অবশ্য গেছেও, তাই কোথায় আছে সেই খোঁজ বের করা আমার পক্ষে কঠিন না। বের করতে চাচ্ছি না। আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো। ভালো কথা, খেলো। শুধু জানিয়ে রাখলাম যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছো না। আমি জানি। তিতলি টক দইয়ের বাটি নিয়ে ঢুকলো। আমি বললাম, চাচা আমি কি এখন যেতে পারি? অবশ্যই যেতে পারো। তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি। গুড নাইট। ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের ঠিক 6 ইঞ্চি উপরে একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে, যার চোখ টানা টানা, বয়স অল্প, তাহলে তার ছোটোখাটো একটা ধাক্কা খাওয়ার কথা। আমি তাই খেলাম। প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকলো। তারপর শুনলাম অচেনা মেয়েটি বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হ্যাঁ না কিছুই বললাম না। কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর না বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা 2 হবার বিধান থাকা উচিত। চিনতে পারছেন তো আমাকে? এর আগে 2বার দেখা হয়েছে। আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। দাড়ি গোঁফ কেটে ফেলেছেন কেন? আপনাকে সুন্দর লাগতো। আমি ঘরে ঢুকে প্রথমে একটু চমকে গেলাম। কার ঘরে ঢুকেছি? আচ্ছা, আপনি এমন দরজা খোলা রেখে ঘুমান? চোর এলে তো সর্বনাশ হয়ে যেত। আমি মেয়েটিকে চিনলাম। কথা বলার ভঙ্গি থেকেই চিনলাম। এই মেয়ে এক নাগাড়ে কথা বলছে। খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছে। আমার চেনার মধ্যে এরকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে, রফিকের বউ। কিন্তু রফিকের বউর স্বাস্থ্য বেশ ভালো ছিল। এই মেয়েটিকে দারুণ রোগা লাগছে। আমি কতক্ষণ আগে এসেছি বলুন তো? কাটায় কাটায় 1.5 ঘন্টা। বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি। দরজায় ঠকঠক করেছি, খপ খপ করে কেশেছি। দিনের বেলা কারো এরকম গাঢ় ঘুম হয় আমি জানতাম না। শেষে কি হলো জানেন? একটু ভয় লাগতে লাগলো। কিসের ভয়? হঠাৎ মনে হলো কেউ এসে হয়তো আপনাকে খুনটুন করে গেছে। দরজা খোলা তো, তাই এরকম মনে হলো। নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের উপর ঝুঁকেছিলাম। আমি উঠে বসতে বসতে বললাম, রফিক ভালো? সেটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? আপনি জানেন না? দেখা হয় না? রোজই দেখা হয়। ও রোজ একবার করে আসে, ঠিক সন্ধ্যার দিকে আসে। ভাইয়ার বাসার ঘরে ঘণ্টাখানিক বসে থেকে চলে যায়। আপনার সঙ্গে কথা হয় না? না। ভাইয়া আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি। তারপরেও বলতাম, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চেয়ারতে বসুন। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। আপনার নাম জ্যোথি। অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জ্যোথি লেখে। আমি আগে লিখতাম, এখন লিখি না। আচ্ছা শুনুন, আপনার না একটা চিঠি এসেছে, নিচে পড়েছিল। আমি টেবিলে রেখে দিয়েছি, নিন। চিঠি পরে পড়ব। এমন কিছু জরুরি চিঠি না, আমার বাড়ির চিঠি। প্রতি মাসের শেষের দিকে তার একটা চিঠি পাঠান। আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভদ্র হয়ে আসুন, কথা বলি। আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। আর শুনুন, আপনার এখানে চা পাওয়া যায়? আমি হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘরে ঢুকলাম। জ্যোতি খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে, যেন এটা তারই ঘর বাড়ি। আমি চৌকিতে বসতে বসতে বললাম, বলুন কি ব্যাপার? আপনার বন্ধুর চাকরি কি কিছু হয়েছে? ভাইয়াকে জিজ্ঞেস করছিল। ও বলল হেমুকে বলেছি, হেমু সব ঠিক করে দেবে। ভাইয়ার ধারণা ও কাউকেই কিছু বলেনি। আমাকে বলেছে। আমি জানি বলেছে। ও কখনো মিথ্যা বলে না। আমি ভাইয়াকে সেটা বললাম। ভাইয়া আমার উপর রেগে গেল। ভাইয়া তোকে দুচক্ষে দেখতে পারে না, বলে সাবহিউম্যান স্পেশিস। ভাইয়া বলে ওর চেহারাটাই শুধু আছে, কোলবালিশের খোলটা শুধু ঘোরে, ভেতরে বালিশ নেই। আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করছেন না? না, করবেও না। বললাম না, ওকে দেখতেই পারে না। ওর নাম শুনলেও রেগে যায়। তার উপর এখন বলছে ওকে ডিভোর্স দিতে। তাই নাকি? হ্যাঁ, এটা আপনাকে বলার জন্য এসেছি।
ভাইয়ার বাসায়ও কি কেউ দেখতে পারে না। আমার ভাবি বলছিল, জ্যোতি, তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও, ওর তো মাথা খারাপ। কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। কোনো সুস্থ ছেলে এই কাজ করবে না। একদিন দেখবে ঘুমের মধ্যে তোমার গলা টিপে মেরে ফেলবে, তারপর সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলিয়ে বলবে আত্মহত্যা। পাগলদের বাস্তব বুদ্ধি আবার ভালো থাকে। আমি ভাবির কথায় গুরুত্ব দেইনি। এখন আপনি বলুন, দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে, ডিভোর্স দাও ডিভোর্স দাও, তাহলে কি ভালো লাগে? ভালো লাগার তো কথা না। আচ্ছা, আপনি কি ওর চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন? পারবো। সত্যি পারবেন? হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি করবেন। ও চাকরি পেলেই আমি ওর কাছে চলে যাব। তখন ওর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই, ও তোকে খাওয়াবে কি। আজ তাহলে উঠি। জ্যোতি ঝট করে উঠে দাঁড়ালো। আর তখনই আমার মনে হলো ওই মেয়েটি রূপার মতো। যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই। আমার পছন্দের মানুষদের মধ্যে অতি প্রিয়জনদের ছায়া দেখি, এটাই মূল ব্যাপার। হিমু ভাই, আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। আসার সময় দেখেছি কতগুলি বকা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। আমাকে দেখে একজন বলল, সুটকি রানী সুটকি রানী। আমি জ্যোতিকে রিকশায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো, সাইকেলটা বদলে দেয়া, সারাদিন ঘুমবো, রাতে জেগে থাকবো। আমার বাবার অনেক উপদেশের একটি হচ্ছে, ঘুমাইয়া রাত নষ্ট করিও না। দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়। কারণ রাত্রি আত্মনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশিযাপন করে, পশু মাত্রই নিশাচর। মানুষ এক অর্থে পশু, নিশিযাপন তার অবশ্য কর্তব্যের একটি। বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরেও ঘুম আনা গেল না। ঘরে খবরের কাগজ নেই, পুরনো ম্যাগাজিন নেই যে চোখ বুলাবো। মামার বাড়ি থেকে আসা চিঠিটা অবশ্যই পড়া যায়, পড়তে ইচ্ছা করছে না। চিঠিতে কি লেখা না পড়েই বলে দিতে পারি। একই ভাষা, একই ভঙ্গিতে, একটি শব্দ এদিক ওদিক না করে ছোট মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন। চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়া রব। তারপর গুটি গুটি হরফে লেখেন, দোয়াগো। পরের সমাচার এই যে, দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি। আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহে রাখিয়াছেন। আমাদের এদিকের সংবাদাদি মঙ্গল। তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের ইচ্ছায় এবার ফসল ভালো হইয়াছে, ব্যবসাপাতিও ভালো। তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার খরচ চলে কিনা জানি না, প্রয়োজন হইলেই জানাইবা। এই বিষয়ে কোনো রকম লজ্জা বা সংকোচ করিবে না। তোমাকে যে কি পরিমাণ স্নেহ করি তাহা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জ্ঞাত আছেন। শরীরের যত্ন নিবা, পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা। মনে রাখিও, ভিক্ষুকরাই পথে পথে ঘোরে, তুমি ভিক্ষুক নও, কারণ আমরা এখনো জীবিত আছি। আল্লাহ পাকের ইচ্ছায় তোমার অন্যের অভাব কখনো হইবে না। কোনো কারণে আমার মৃত্যু ঘটিলেও চিন্তাযুক্ত হইও না, কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়াছি, তাহাতে কেহ হাত দিবে না। দোয়া নিও, ইতি তোমার ছোট মামা। বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হলো অনেকদিন মামার বাড়ি যাওয়া হয় না। কোন এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়। 4 বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম। ঠাকুরকোনা স্টেশনে নেমে 7 মাইল হেঁটে রাত 1টার সময় উপস্থিত হলাম। ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন। প্রথমে খানিকক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। গোসলের জন্য গরম পানি করা হলো। মামা গম্ভীর গলায় হুকুম দিলেন, মুরগি জবাই করে যেন পোলাও কোরমা করা হয়। রান্না হতে হতে রাত 3টা বেজে গেল। মামা বললেন, ছেলেটা একা একা খাবে নাকি, দেখি ওর সাথে আমাকেও দাও। মাঝির ঘরে আমার শোবার ব্যবস্থা। সেই ঘরের খাট মামার পছন্দ না। খাট খুলে নতুন খাট পাতা হলো। বিশাল খাট। জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছেন। একজন মানুষের প্রতি অন্য একজনের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে, আমার মামাদের না দেখলে আমি তা জানতে পারতাম না। অথচ আশ্চর্যের ব্যাপার, মানুষ হিসেবে মামারা পিশাচ শ্রেণীর। তাদের সমস্ত ভালোবাসা নিজের মানুষের জন্য, বাইরের কারোর জন্য নয়। মামার বাড়িতে সেবার 2 মাস কাটিয়ে দিলাম। তারপরে যখন চলে আসার জন্য ব্যাগ গুছাচ্ছি, ছোট মামা দুঃখিত গলায় বললেন, এত তাড়াতাড়ি চলে যাবি? আর 2টা দিন থেকে যা, সিঁদুরে গাছের আমগুলি পাকুক। তোকে যেতে দিতে ইচ্ছা করে না রে হিমু। ইচ্ছা করে মোটা একটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি। শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না। তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাতে পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। এই জাতীয় উচ্চ শ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি। উচ্চ শ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে। আমার বাবার কঠিন উপদেশের ফল ফলতে শুরু করেছে। এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারি না, কিছু একটা ভেবে ভেবে হাঁটি। রাস্তাঘাট আগের মতো নিরাপদ না। গভীর রাতে বাড়ি ফিরছি, চোখ কান খোলা রেখে হাঁটা দরকার।
যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে ঝেড়ে দৌড় দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয়। তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে, বড় ফুপার দেওয়া টাকাটা খরচ হয়নি, টাকাটা সাবধানে রাখতে হবে। একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না, এখন হয়। এই যুগের মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার। আমার পেছনে ধীর গতিতে একটা রিক্সা আসছে। একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। রিক্সা যত দ্রুত চলবে পরিশ্রম হবে তত কম। এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে। কিছুক্ষণ পরপর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে, যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাট ফাঁকা। আমি কৌতূহলী হয়ে পেছনে তাকাতেই রিক্সা আমার ধার ঘেঁষে থেমে গেল। রিক্সায় ভদ্র চেহারার একটি মেয়ে বসে আছে। বয়স অল্প, লম্বাটে করুণ মুখ, মাথার চুল বেনি করা, চোখে সম্ভবত কাজল দেয়া, টানা টানা চোখ। মানুষের চোখ এত টানা টানা হয় না, গরু হরিণ এদের চোখ হয়। মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগের সাইজের একটা চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? তার গলার স্বর যেমন পরিষ্কার, উচ্চারণও পরিষ্কার। আমি কাছে এগিয়ে গেলাম। রিক্সাওয়ালা রিক্সা রেখে খানিকটা দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। তার ভাবভঙ্গিতে কোনো রকম কৌতূহল বা আগ্রহ নেই। আমি ভীষণ বিপদে পড়েছি। জামালপুর থেকে রাতের ট্রেনে এসেছি, যাব খালার বাসায় মুগদাপাড়া। মুগদাপাড়া চেনেন? চিনি। অনেক দূর তাই না? হ্যাঁ, অনেক দূর। আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে স্টেশনে থেকে যেতাম। অবশ্য স্টেশনে থাকতে ভয় ভয় করছিল। গুন্ডা ধরনের কয়েকটা লোক ঘোরাফেরা করছিল, বৃষ্টি করে তাকাচ্ছিল। মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে। কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই, বরং তাকে দেখে মনে হচ্ছে সে কথা বলে আরাম পাচ্ছে। এখন আমার একা যেহেতু সাহসে কুলাচ্ছে না। আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই? তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি এবার খালার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি। একটা কাগজ এনেছিলাম, কাগজটা খুঁজে পাচ্ছি না। তবে জায়গাটা কিছু মনে আছে, 2 বছর আগে একবার এসেছিলাম। দিনের বেলা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এখন কি করতে পারি? রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন? শুধু রাতটা থাকবো, ভোরবেলা চলে যাব। আমার খুব উপকার হয়। রিক্সাওয়ালার সিগারেট শেষ হয়েছে, তারপরেও সে উঠে আসছে না। রাস্তার ধারে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। পিচ করে একবার থুতো ফেলল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? সে হকচকিয়ে গেল। আচমকা নাম জিজ্ঞেস করলে এই জাতীয় মেয়েরা খুব হকচকিয়ে যায়। এদের বেশ কয়েকটা নাম থাকে, কোনটা বলবে বুঝতে পারে না, কারণ বলতে ইচ্ছে করে আসল নামটি, যে নামটি কখনো বলা যাবে না। আমি বললাম, নাম মনে পড়ছে না। মেয়েটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। সে যে কী পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে, আগে বোঝা যায়নি। আমার নাম সেতু। আসল নাম? হ্যাঁ, আসল নাম। কেউ জিজ্ঞেস করলে আমি আসল নামটাই বলি, নকলটা বলি না। শোনো সেতু, তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দিই, পরে আমাকে শোধ করে দেবে, রাজি আছো? আপনি কি কোথায় পাবো? আমাকে পেতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। কোথায় খুঁজবেন? পথেই খুঁজব। আপনি আমাকে যা ভাবছেন আমি তা না। তুমি অবশ্যই তা না। আমি মানিব্যাগ বের করলাম। বড় ফুপার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে 500 টাকার নোট আছে। সব দিয়ে দেয়া যাক। সে তো হাত বাড়িয়ে টাকা নিল। সে টাকাগুলি গোনার চেষ্টা করছে। সে আগের মতোই শান্ত গলায় বলল, আপনাকে আমি চিনি। অনেকদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল বগুড়ায়। আমরা থাকতাম সূত্রাপুরে। আপনার কি বিশ্বাস হচ্ছে? না, বগুড়ায় আমি কোনোদিন যাইনি। ভুল বলেছি, বগুড়ায় না, ঢাকাতেই দেখা হচ্ছে। পুরনো ঢাকায় আগামসিলানে। আপনি আপনার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না? এক বর্ণও বিশ্বাস করছি না। তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো। এই স্বভাবের মেয়েরা বানিয়ে অনেক কথা বলে। তুমিও তাই করছো। বাসায় চলে যাও। টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো? এই রাস্তায় হাইজ্যাকারের হাতে পড়তে পারো। সে তো কিছু বলল না। টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে। সুন্দর একটি মেয়ে, গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে। এই দৃশ্য ভালো লাগে না। মেয়েটির এই মুহূর্তে থাকা উচিত ছিল উঁচু দেয়াল ঘেরা প্রাচীন ধরনের একটা দোতলা বাড়ির শোবার ঘরে। শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড়। সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে। না না, পাশে না, দুজনে থাকবে দুদিকে। মাঝখানে একটি শিশু। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে। সে তো জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে। আদরে গলায় বলবে, কে মেরেছে আমার বাবুকে? কে মেরেছে? কার এত সাহস? কে আমার বাবুকে মারল? বাবু শান্ত হচ্ছে না, তার কান্না বেড়েই যাচ্ছে। সে তো তার স্বামীকে ডেকে তুলে ভয়ার্ত গলায় বলবে,
দেখো না, এত কাঁদছে কেন? বোধহয় পেট ব্যথা করছে। বাতিটা জ্বালাও তো। সে তো স্বামী বাতি জ্বালাবেন। আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে। সে তো মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, উমা, আমার বাবা এত হাসি করছে কেন? কেন আমার বাবা এত হাসি করছে? কে আমার বাবাকে কাতুকুতি দিয়ে গেল? কে সেই দুষ্টু লোক? মেসে ফিরতে ইচ্ছা করছে না। রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। রূপাদের বাড়িটি প্রাচীন, উঁচু দেয়াল ঘেরা দোতলা বাড়ি। রূপা যে খাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি, তবে আমি নিশ্চিত সেটা বিশাল একটা খাট। রাত যদি অনেক হয়েছে, রূপা নিশ্চয়ই ঘুমায়নি। তার এবার পরীক্ষা চলছে। সে অনেক রাত জেগে পড়ে। সে নিশ্চয়ই হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে। তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় দাঁড়ালেই রূপার শোবার ঘরের জানালা দেখা যায়। যদি দেখি জানালায় আলো জ্বলছে, তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে। আমাদের মেসের সামনে কিসমত রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে। তাদের একটা টেলিফোন আছে। 5 টাকা দিলেই রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে। সমস্যা একটাই, রূপা কি টেলিফোন ধরবে? সম্ভাবনা খুবই ক্ষীণ। নিশিরাতের টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না। রাতের টেলিফোন ধরার দায়িত্ব বাড়ির পুরুষদের। রিং হওয়া মাত্র রূপার বাবা গম্ভীর গলায় বলবেন, কে? উনি কখনো হ্যালো বলেন না। বিনয় করে জিজ্ঞেস করেন না, আপনি কে বলছেন? ধমকের স্বরে জানতে চান, কে? বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে ভেজা গন্ধ। গত রাতে খুব বৃষ্টি হয়েছে, মনে হয় আজ রাতেও হবে। বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক করলাম। কিছু দূর এগোতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থে এগোনোই ভালো। মেসে পৌঁছলাম তাক ভেজা হয়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। মেস বাড়ি অন্ধকার। সিঁড়িঘরের ছাদ হয়নি বলে বৃষ্টি হলেই সিঁড়ি ভেজে থাকে। খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হয়। কয়েক পা এগোতেই সিঁড়িতে টর্চের আলো পড়ল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলেছেন বায়েজিদ সাহেব। আমি হালকা গলায় বললাম, কি ব্যাপার বায়েজিদ সাহেব, এখনো জেগে আছেন? আপনার জন্য জেগে আছি। কেন বলুন তো? দুপুরবেলা আপনার বন্ধু এসেছিলেন, রফিক সাহেব। উনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন। ওনার মা মারা গেছেন, এই খবরটা দিতে এসেছিলেন। কিভাবে মারা গেলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বললেন না। উনি প্রশ্ন করলে উত্তর দেন না। আমি ঘরে ঢুকলাম না। ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই, আবার ভিজতে হবে। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আপনি এখন নারায়ণগঞ্জ যাবেন? জি। এত রাতে তো বাস টাস কিছু পাবেন না, তার উপর বৃষ্টি হচ্ছে। হেঁটে চলে যাব। এক্ষুনি কি রওনা দেবেন? হ্যাঁ, এক্ষুনি, দেরি করে লাভ নেই। রফিক অপেক্ষা করছে আমার জন্যে। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আমার ঘরে কেরোসিন কুকার আছে, 1 কাপ গরম চা বানিয়ে দিই, চা খেয়ে যান, শরীরটা গরম থাকবে। আচ্ছা বানান, 1 কাপ চা খাই। রফিক শুধু তার মায়ের মৃত্যু সংবাদ দিয়েছে, আর কিছুই বলেনি? জি না। আমি আবার রাস্তায় নামলাম। রাত 1টা 10 মিনিট। ঘোর দুর্যোগ। ক্রমাগত বৃষ্টি হচ্ছে। 1 হাঁটু পানি রাস্তায়, পানি ভেঙে এগোচ্ছি। চরম দুর্যোগে মানুষকে একা পথে চলতে দেখলে কোত্থেকে না কোত্থেকে একটা কুকুর এসে তার সঙ্গী হয়। ব্যাপারটা আমি আগেও অনেকবার লক্ষ্য করেছি, আজ আবার করলাম। আমি হাঁটছি, আমার পেছনে পেছনে আসছে জমের অরুচি টাইপ এক কুকুর। আমি থামলে সেও থামে, আমি চলতে শুরু করলে সেও চলে। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে। অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতি হোক বাড়ির লোকজন জেগে থাকে, সবার চোখে মুখে দিশাহারা ভাব থাকে। এরা হাঁটা চলা করে নিঃশব্দে, কিন্তু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষ কথা বললে মনে হয় অচেনা কেউ। যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বেড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে, এদের দেখা পাওয়া যায়। রফিকদের এটা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন সব এ বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার। বাইরের বারান্দায় বেঞ্চের উপর একটা বিড়াল শুয়ে আছে, ঘুমোচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল। দরজা খুলে দিল জুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়। সে বাপের বাড়ি থেকে এসেছে এই বাড়িতে। মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে। জুথি ক্লান্ত স্বরে বলল, ভেতরে আসুন। ও ঘুমোচ্ছে। 3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারেনি, যা ঝামেলা গেছে। ইস, ভিজে টিজে কী অবস্থা! এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেওয়া হয়ে গেছে? জি, বাদ আসর কবর হয়েছে। আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা সব রাত 8টার মধ্যে চলে গেছেন।
এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল, মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। জ্যোতি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাবার মতো কোনো ঘটনা না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস, ফুরিয়ে গেল। জ্যোতি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন। খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নবগুলো সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন? কিন্তু মার আফসোস যদি দেখতেন। মরবার 8 ঘন্টা আগে আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি তো অস্থির হবেন না মা, ও আরেকটা কিনে নেবে। মা বললেন, ও কোত্থেকে কিনবে, ওর কি চাকরি আছে? তবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তবা করলেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। এরপর মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়, আমার টিভির জন্য হাজারি করতে করতে মারা গেলেন। বুঝলেন হেমুদা, ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকা নেই ওর কাছে। রাস্তায় যে ভিখিরিরা থাকে ওদের কাছেও 5-10 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচও তো কম না। হেমুদা, আপনি বাথরুমে থেকে গোসল করে নিন, সাবান গামছা আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে 1 কাপ চা করে দিই। আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্য ধোয়া নেই, ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘেন্না লাগে তাহলে আমার একখানে সুতি শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন। নতুন শাড়ি, আমি এখনো পরিনি। আমাকে লুঙ্গি দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম, এর মধ্যেই জ্যোতি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পাটি পেতে চায়ের কাপ, 1 বাটি মুড়ি, 1 গ্লাস পানি সাজানো। হেমুদা, এদাল মুড়ি খান, ঘরে আর কিছুই নেই। চায়ে চিনি হয়েছে কিনা দেখুন তো। আপনি তো আবার চায়ে চিনি বেশি খান। চা খুব ভালো হয়েছে। ওকে কি ডেকে তুলব? আপনি এসেছেন দেখলে বড় খুশি হতো। অবশ্যই ওর খুশি বোঝা খুব মুশকিল। ও খুশি না বেজা সেটাকে আপনি বুঝতে পারেন? পারি, আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপর! ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার বড় মামা যিনি সিঙ্গাপুর থাকেন তিনি এসেছিলেন। ওকে ডেকে বললেন, চাকরিটা পাওয়া যায় কিনা দেখো, না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছোটাছুটি করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বলল জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন? চেষ্টা করছি। ভাইয়া বলে, চেষ্টায় কিছু হবে না, আর হলেও ওই চাকরিতে টিকবে না। সাবহিউম্যান স্পিসিসকে কে চাকরিতে রাখবে? 2 দিন পর আবার ধার ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনার ভাইয়ার কথা ঠিক না। ভাইয়ার কথা সব ঠিক হয়, ভাইয়া না ভেবেচিন্তে কিছু বলেন না। এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না। ভাইয়া ওকে দেখে বলেছিলেন, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। ভাইয়ার কথা আমাদের পরিবারের কেউ ফেলে না। তারপরেও কি করে জানে এই বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজবেন্ড কি করে চাকরি করছে কে জানে, বেশি দিন চাকরি করতে পারার কথা না, দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলো তাই। আমি বললাম, রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনও দিচ্ছেন? এখন সবাই দিচ্ছে। আমার মামাও সেদিন বললেন, মামা খুব বড় লোক তো, তার কথা কেউ ফেলবে না। বড় লোকদের অন্যায় কথাও মনে হয় নেয়। তাহলে তো সমস্যা। শুধু সমস্যা না, বিরাট সমস্যা। ভাইয়া বলছিলেন, তোর এখনো ছেলেপুলে হয়নি, একা আছিস, কোনো বন্ধন নেই, এখনো তুই অন্য ভালো চিন্তা করতে পারিস, নয়তো পরে খুব আফসোস করবি। তোর হাজব্যান্ড মানুষ না, সাবহিউম্যান স্পিসিস। তার বুদ্ধি শিম্পাঞ্জির বুদ্ধির চেয়ে খানিকটা বেশি। এখনো সময় আছে। কিসের সময় আছে? আলাদা হয়ে যাবার সময়। ভাইয়া বলছে, একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কথা না। আপনারও কি ধারণা রফিক হাফম্যান? আমি জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে। রফিক কি আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে না? ও কি করে ভালোবাসতে হয় তাই জানে না, চুপচাপ বসে থাকে কি ভালোবাসা। তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। তিনি কি বললেন? ভাইয়া বলল, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয়, আবার যখন ওকে দেখি এত মায়া হয়। আমি জ্যোতির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি, আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জরুরি কেন? আপনাদের দুজনকে দিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটি শিশুর যে ভুবন বিখ্যাত হবে।
জ্যোতি একই সঙ্গে অবিশ্বাসী এবং আনন্দিত গলায় বলল, এসব কে বলেছে আপনাকে? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে। ভালো থাকবেন।